নাজিবাকে তিনি খাওয়ায়ে ঘুম পাড়িয়ে গিয়েছিলেন। তবে এখানে বাবা কেন এসেছিলেন? ছেলের বউয়ের রুমে না বলে প্রবেশ করাটা কেমন বেমানান লাগলো তার। তিনি মেয়ের বুকে চেপে ধরে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, বাবার মুখে পানি ছিটিয়ে দিন তো। মোবারক আলী মগ ভর্তি পানি নিয়ে বাবার উপরে ছিটিয়ে দিলেন। জ্ঞান ফেরা ভান করে নিভৃত চোখের পাপড়ি মেলে ধরলেন সামনে। দু কঠোর ব্যক্তির মুখভঙ্গি দেখে মনে মনে কিছুটা ভয় পেলেন তিনি। যদি তারা তার উদ্দেশ্য ধরতে পারেন তবে তার ফাঁসি নিশ্চিত করে ছাড়বে তারা। এই ভেবে সে পুনরায় মরা কান্না জুড়ে বলে, ও আমার নাতনি গো, তোর দাদি চলে গেছে রে। এখন যে তোদের আমি ছাড়া আর কেউ নেই, আমাকে কেন একলা করে গেলি ফাতেমা? তোরে ছাড়া আমি কেমনে বাঁচবো এই পৃথিবীতে? আমার আর কেউ নেই। এই আলী তোর বন্ডামে খবর দে রে, জলদি আইতে কও। খবর দেওয়ার আগে একবার মায়ের চেহারাটা দেখে নি। বাবা অপ্রার্থিব কথা শুনে ভাবলেন হয়তো শোক মেটাতে নাজিবাকে আগলে ধরেছিলেন। এরই মাঝে জ্ঞান হারায়। মোবারক আলী দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করেন। হিয়া বোন নামের নাম্বারে ফোন দেন। ফোন রিসিভ হতেই তিনি বোনকে মায়ের ঘটনা বলেন। এতে তার বোনও কাঁদতে লাগলেন। তৎক্ষণাৎ স্বামী সন্তান নিয়ে আসছেন বলেন। বেডরুমে মেয়ের শিউরে বসে চিন্তিত মনে ভেবেই যাচ্ছেন মেহজাবিন সিরাত। মেয়ের মাথায় হাত বুলিয়ে খেয়াল করলেন মেয়ের গলায় লাল হওয়া জায়গাটি। এমন চিহ্ন এক অবিবাহিত মেয়ের গলায় কেমনে এলো? ঘাবড়ে রুমে বাহিরে যান। মোবারক আলীকে কাজে ব্যস্ত দেখে কিচ্ছুটি বলার সাহস পেলেন না। চুপটি করে রুমে এসে মেয়ের পাশে শুয়ে পড়লেন। মায়ের আকস্মিক মৃত্যু তিনিও মানতে পারছেন না। ভাবতে লাগলেন ভোরের ঘটনা। সাত সকালে ওঠা মেহজাবিন সিরাতের অভ্যাস হয়ে গিয়েছে। আজ উঠে খেয়াল করলেন প্রধান গেটের তালা ভাঙা আর গেটের সিটকানি খোলা। এই দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি। তৎক্ষণাৎ দারোয়ান ডেকে চারপাশে নজরদারি চালাতে বললেন। ঘরের প্রতিটা রুমে চেক দিচ্ছিল। এমত অবস্থায় শ্বশুর শাশুড়ি রুমে এসে দরজা নক করতেই দরজা আপনা আপনি খুলে যায়। তিনি মৃদু গলায় ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। মোবারক আলীর ঘুম ছুটিয়ে গেল। তিনি তড়িঘড়ি করে দৌড়ে বউয়ের কাছে গেলেন। বউকে বাবা মায়ের রুমের বাইরে দেখতে পেয়ে চমকে গেলেন। তিনি কি হয়েছে জিজ্ঞেস করতে নিলে বাবা মায়ের আহত অবস্থা দেখে নিজেই বোবা হয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি বাবার কপালে ব্যান্ডেজ করে দেন। মায়ের শরীরে হাত ছুঁয়ে দিয়েই থপ করে বসে পড়লেন। মেহজাবিন সিরাত স্বামীর অবাক চাহনি দেখে শাশুড়ির শরীরে হালকা ছুঁয়ে দিয়ে অনুভব করলেন শরীর ঠান্ডা হয়ে আছে। তিনি আতকে সিটিয়ে পড়লেন। এদিকে ছেলে এবং ছেলের বউকে দেখে দাহবেসান নিজেও কান্নার অভিনয় চালু করে দিলেন। সব তো ঠিকই চলছিল, কিন্তু কেমনে মোবারক আলী আমার সত্য জানতে পেরে আমারই বানানো কালো জাদুর মন্ত্রের তাবিজ আমারই বুকে গেথে খণ্ড বিখণ্ড করে দিল। ইস, আমার সৎ ছেলেটা যদি আমার মন্ত্র না ভাঙত, তবে আমি কবেই গুরুতান্ত্রিক হয়ে যেতাম। তখন বছরের পর বছর রাজীবার শরীর নিয়ে মেতে থাকতে পারতাম। কিন্তু সমস্যা নেই, রাজীবের কারণেই তার পরিবারকে আমার পেটের ভুক্তভোগী হতে হলো। অতীতের কথা ভেবে হাসতে থাকে তাহবেসান। সে নিজের মতো বলতে লাগে, তা কি হলো? মেয়ে তান্ত্রিক বিদ্যায় কম যোগ্যতা পেলেও বিজ্ঞান বিষয়ক বিদ্যায় সাফল্য পেয়েছি। বিজ্ঞানের অপব্যবহার করেই কেমিক্যালি নিজের জোয়ান রূপ ধারণ করে রেখেছি। রাজীবা তোমাকে প্রেমের ফাঁদে ফেলার জন্য এই যুবক রূপই আমার দরকার ছিল। এখন শুধু তোমাকে পাওয়ার অপেক্ষা। হঠাৎ মেয়ের ডাক শুনে তাহবেসান গলার স্বর বাড়িয়ে মেয়েকে গোপন রুমে আসতে বলেন। মিসেস হিয়া বাবা গোপন রুম চেনেন। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমে আসলেন। কিছু রক্ত নতুন প্যাকেট হাতে করে এনেছেন। বাবার মিনি ফ্রিজে সেগুলো রেখে চলতে যেতে নিলে তাহবেসান গম্ভীর গলায় মেয়েকে ডেকে তুললেন। মিসেস হিয়া জানেন এখন তার বাবা কোটা দিবেন, বিধায় নিজেকে ধাতস্থ করে বাবার সামনে যেয়ে দাঁড়ান। মা বাবার জন্য মেয়েটারে খুঁজতে পেরেছ কি? নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন মিসেস হিয়া। দাহাব এহসান নীরবতা পছন্দ করলেন না। হুঙ্কার মেরে দাঁড়িয়ে যান। রাগের বশে মেয়ের কাটা পায়ে জোরে লাথি দেন। ব্যথায় চিৎকার করে বসে যান তিনি। কাটা পায়ে আঘাত লাগায় রক্ত ঝরতে লাগলো। তিনি বাবার দিকে তাকিয়ে কান্নাময় গলায় শুধালো, বাবা, আপনি এমন কেন করলেন? আমার পাটা একবারও খেয়াল করেছেন? জিনটা আমার পায়ের অর্ধেক মাংস নিয়ে গেল।
প্লাস্টিক সার্জারি করে নকল জিনিস লাগিয়েছি। সেই জায়গায় এত বড় আঘাত কেন করলেন বাবা? আমার তো দোষ ছিল না। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মেয়েটাকে খোঁজার, জিন দিয়েও কাজ হলো না। তবে আমি আমার এক খবর পাচারকারীর থেকে দারুণ খবর জানতে পেরেছিলাম, তাই সেই খবর সত্য কিনা তা যাচাই করতে তাবাসুমকে পাঠালাম। মেয়ের কথায় ভ্রু কুঁচকে তাকান তিনি। চোখের ইশারায় কোনো খবর জানতে চাইলেন। মিসেস হিয়া নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়ালো। পায়ের মধ্যে ওড়না পেঁচিয়ে নিয়েছেন, এতে রক্ত পড়া তাৎক্ষণিক সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তিনি মৃদু গলায় বলেন, আজরাবের কোম্পানিতে বোধহয় নাজিবার খোঁজ পাওয়া যাবে, কারণ নাজিবার নিখোঁজের পর মেন্টাল হাসপাতাল থেকে জানতে পেরেছিলাম এক বুড়ি মহিলা তাকে রক্ষা করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। এরপর কি হয়েছিল এই ব্যাপারে আমার মোটেও ধারণা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা নাজিবাই হবে। শুনি তাহাব এহসান উন্মাদের মতো দাঁড়িয়ে যান। নিজেকে ভাড়াটে লোক নিয়ে আজরাফের অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। মিসেস হিয়া দেখে মনে মনে উচ্চারণ করে গালি দিলেন। কোনো মতে খুঁড়িয়ে হেঁটে গোপন রুমের বাহিরে গিয়ে দরজা লাগিয়ে দেন। নিজ রুমে এসে গলা ফাটিয়ে কাজের মেয়েকে ডাক দেন। মেয়ে এসে ম্যামের নাজুক অবস্থা দেখে ডক্টরকে কল দিয়ে থাকেন। তাবাসসুমের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে গেল নাজিবা আর কুসুমা। কুসুমা ভাবি ভয়ে তরতর করে কাঁপছে, কারণ তিনি কখনো ঝগড়া বিবাদ কি জিনিস চোখে অবধি দেখেননি। সেখানে আজ নাজিবার ঝগড়া বাঁধানোর জন্য নিজ পায়ে হেঁটে এসেছে। ঢোকগুলি তাকিয়ে এলো সে। নাজিবার আগে জোরে জোরে শ্বাস ফেলছে, মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে ফেলল। হাত মুঠো করে সশব্দে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। তার এমন কাণ্ডে কিছুটা হকচকে খেয়ে যায় তাবাসসুম। সে ফাইল চেকিং শেষে টিকিট বুক করার প্রসেসিং করছিল। আকস্মিক কারো আগমনে সে বিব্রত বোধ করলো। সামনে তাকাতেই হা হয়ে যায়। এ কোন সুন্দরী এলো? তার চেয়েও সুন্দর কাউকে দেখে তাবাসসুম তাদের দাঁত চেপে সম্মানের কণ্ঠে বলে, জি, আপনি কে ম্যাম? আর আপনাকে কি সাহায্য করতে পারি বলুন। নাজিবা ভাব নিয়ে বুকের ওপর হাত গুজল। তাবাসসুমের মেকআপ ভর্তি গালের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলে, আপনার হাঁটু খালি, রাইট? আই মিন, আপনি তো হাঁটুর উপরে কাপড় পরে থাকুন। ইয়েস, ইজ দেয়ার এনি প্রবলেম? নো, ইজ এ গুড ফর মি। কথাটি বলে নির্বিকার গিয়ে তাবাসসুমের মুখোমুখি দাঁড়িয়ে যায়। সে ভ্রু কুচকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই নাজিবা পেছন মুড়ে তাবাসসুমের কোলের উপরে বসে যায়। এমন দৃশ্যপটে কুসুমা দু হাতে গাল চেপে ধরে। নাজিবা আয়েসে তার শাড়ির সসগুলো তাবাসসুমের নগ্ন হাঁটুতে ঘেঁষে মাখিয়ে দেয়। চট করে দাঁড়িয়ে কুসুমার কাছে গিয়ে দাঁড়ায়। এ দেখে তাবাসসুম চিৎকার করে ওঠে, আর হাঁটুতে সস দেখে বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে। ক্ষোভ নিয়ে সুন্দরী মেয়েটির দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি আমার সাথে এমন কেন করলেন? আপনার কারণে এখন বাসায় চলে যেতে হবে। এই অবস্থায় অফিসও করতে পারবো না। নাজিবা বাঁকা হেসে বলে, আমার সাথে পাঙ্গা নিতে চেয়েছিলেন না শাকচুন্নি কোথাকার? অন্যের জামাইয়ের দিকে কুনজর দিস, শালি বেশরমের বস্তা। তোকে তো জানে মেরে দিতে মন চাইছে, কিন্তু জামাই আমার আবার শখ সইতে পারবে না ভেবে ছাড় দিচ্ছি। পরের বার যদি আমার শাড়িতে সস লাগানোর চিন্তা করিস, তবে তখন আর তোর নগ্ন হাঁটুতে নয়, তোর এই আটা ময়দা মাখা মুখেই মরিচের গুঁড়া লাগিয়ে ভস্য করে দিব। চিনে রাখ এই মুখের মেয়েকে, মিসেস নাজিবা মুসাররাত ওরফে আফরাজ ফাহিমের ওয়াইফ। তাবাসসুম শুনে আর কেবিনের মধ্যে অন্য এমপ্লয়ার্সের আগমনে বিরক্ত সূচক মাথা নুয়ে চটজলদি বেরিয়ে চলে যায়। নাজিবা তীক্ষ্ণ দৃষ্টিতে কন্ট্রোলারের দিকে তাকায়। সে ঢোক গিয়ে তৎক্ষণাৎ নাজিবাদের সামনে গিয়ে ক্ষমা চাইল। নাজিবা নম্র গলায় শুধায়, দেখুন, ক্ষমা চেয়ে লজ্জা দিবেন না। আপনি আমার বাবার বয়সী, তাই বলে অচেনা কোনো মেয়ের হাত স্পর্শ করার স্পর্ধা করবেন না। যতই বিরক্ত হন, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে শিখুন। এবার যান সবাই। এভরিওয়ান ওয়েট এ মিনিট, এখনো কিছু তো বাকি আছে। সবাই হলরুমে আসুন। আকবর কেবিনের দরজা খুলে বলল। কুসুম নাজিবার প্রতিবাদী রূপে আনন্দে জড়িয়ে ধরল। দেবরের কথায় নাজিবা হেসে কুসুমার সাথে হলরুমের দিকে এগিয়ে যায়। হলরুমে এসে নাজিবা কৌতূহলী দৃষ্টিতে আশপাশ পরখ করছে। পুরো হলরুম অন্ধকারে আচ্ছন্ন, বিধায় তার নজরে আসছে না কিছু। আচমকা হাতে টান পড়ায় মৃদু চিৎকার করে ওঠে।
পরক্ষণে স্পর্শকারী মানবকে অনুভব করতে পেরে মুচকি হাসল। আজরাফ সন্তর্পণে নাজিবার কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলে, বেবিজান, রুমের ডান পাশে চেঞ্জিং রুম আছে, সেখানে গিয়ে আমার রেডি করা শাড়িটা পরে আসো কুইক। আই কান্ট ওয়েট টু সি ইউ বেবিজান। স্বামীর আবদার সুযোগ কথা শুনে নাজিবা মুচকি এসে চেঞ্জিং রুমের দিকে গেল। কুসুমা অন্ধকারে এদিক ওদিক দেয়াল হাতড়ে কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, কেননা সে একটু হলেও আজরাফের কণ্ঠ শুনতে পেয়েছে। তাহলে নিশ্চয়ই নাজিবার সঙ্গে হবে সে। তাদের স্পেস দিয়ে নীরবে সরে যায় কুসুমা। আকবর অন্ধকারে এই সুযোগ নিয়ে চট করে কুসুমাকে আঁকড়ে ধরে, দেয়ালের কোনায় ঘেঁষে দাঁড় করায় তার বউকে। সে কুসুমা কাছুমাচু করে নিজেকে সরানোর চেষ্টা করতেছে, কারণ কিছুক্ষণ পর বাতি জ্বালানো হলে তারা বেকেদায় পড়বে। বউয়ের মুচড়ানো দেখে আকবর বিরক্তকর গলায় বলে, কি বউ, এবার মোস্টাচ্ছ কেন? একটা চুমু খেতে চাইছি, খেতে দাও না প্লিজ। লাইট অন করে দিলে মিষ্টি আর পাবো না, তাই বলে দিলাম যদি এই মিষ্টি খেতে না পারি তাহলে আজই সুগার মার্কা মিষ্টিকে ডায়াবেটিক্স রোগী হয়ে যাব। জামাইয়ের আবদার রাখতে কুসুমা তার কথা মতো কাজ করে। কিছুক্ষণ পর একটা লাইট জ্বালানো হলো, তার আলো পড়ে নাজিবার উপর। কালো সাদা জর্জের শাড়িতে নাজিবাকে পরিপূর্ণ পরি মনে হচ্ছে। মুখেও হালকা সাজ সেজেছে, তার উপর ডিজাইনিং মাস্ক পরিহিত রূপ। সুশ্রী সৌন্দর্যে রাঙা তার নারী হেঁটে আসছে তার দিকে। আজরাফও নিজেকে রেডি করে ফেলেছিল, তার পরনেও সাদা কালো স্যুট সেট। নাজিবার দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আজরাফ। নাজুক হেসে স্বামীর হাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায়। সে জানে না এই আয়োজন কিসের জন্য, শুধু জানে তার স্বামী হয়তো কোনো কারণে ভীষণ খুশি। নিশ্চুপে দেখতে লাগলো নাজিবা। স্বামীর হাত ধরে স্টেজের উপরে উঠে পড়ে। আজরাফ টেবিলে রাখা ফুলের বুকে নাজিবার হাতে দেয়। বুকে নিয়ে এসে আজরাফের বাহু শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। সে কখনো এত মানুষের সামনে এসে দাঁড়ায়নি। আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে সে, তার শরীরও মৃদু কাঁপছে। একসময় এত মানুষের সামনে এসে লাঞ্ছিত হয়েছিল। তার চেয়ে বড় কথা, পাগড়ি নামক তকমা নিয়ে বদ্ধরুমে গলাফাটা কান্না করেছিল। বিবিজানকে ভয় পেতে দেখিয়ে ভরসার সহিতে আগলে নেয় আজরাফ। তাকে জড়িয়ে ধরে বিবিজানের বাঁ হাতে অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের রিং পরিয়ে দেয়। নাজিবার ভয় কমলেও হঠাৎ তার নজরে পড়ল জানালার বাইরে গেটের দিকে। সাইকোপ্যাথ অ্যাম্বুলেন্স ভ্যান দেখে তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। স্তব্ধ দৃষ্টিতে আজরাফের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে বেইমানি করতে পারলেন? বেবিজান, দরজা খুলো। যদি তুমি দরজা না খুলেছ তবে আজ আমার কাছ থেকে তোমার রেহাই নেই। আবারও বলছি, দরজা খুলবে তুমি, না হলে এক্ষুনি দরজা ভাঙবো আমি। না। নাজিবার রুম থেকে কোনো প্রকার সারা শব্দ এলো না। তাতে দাঁত চেপে আজরাফ তৎক্ষণাৎ তার কুসুমভাবে কল দিয়ে নাজিবার রুমের বাইরে আসতে বলে। আজরাফ ভাইয়ের কথায় ঢোক গেলে কুসুমা রুম থেকে বেরিয়ে গেল। আকবর যেতে চেয়েও গেল না। সে জানে তার বন্ধুর রাগ বেশিক্ষণ স্থায়ী হবে না, বউয়ের স্পর্শে ঠিকই গলে যাবে। এই ভেবে নিশ্চিন্ত তাবাসুমকে নখ দিয়ে টিকিট বুকিংয়ের কথা মনে করিয়ে দেয়। নাজিবার রুমের থেকে কিছুটা দূরে আজরাফকে রাগে পায়চারি করতে দেখে ভয় আটকে উঠল কুসুমা। তবুও নিজেকে ধাতস্থ করে এগিয়ে যায়। কুসুমা ভাবিকে দেখে আজরাফ অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, ভাবি, নাজিবাকে দরজা খুলতে বলুন। আমি নেই এটাও জানাবেন। কুসুমা মাথা নেড়ে তীব্র শ্বাস ফেলে নাজিবার রুমের দরজায় মৃদু বাড়ি দেয়। নাজিবা ভয়ে বিছানার উপর বসে আছে। সে ভাবতেও পারেনি তার দ্বারা এত বড় ভুল হয়ে যাবে। সে যাকে মন দিয়ে চেয়েছিল সেই যে তার ক্ষতির কারণ হবে কে জানতো। নাজিবার কানে কুসুমার দরজার নখের শব্দ পৌঁছাচ্ছে না, বরং সে বালিশে মুখ গুজে কান্না থামানোর চেষ্টা করছে। তবুও দরজা খুলো না। কুসুমা অসহায় দৃষ্টিতে আজরাফের দিকে তাকায়। সে নিজের রাগ সামলাতে না পেরে জোরে সোরে দেয়ালের মধ্যে আঘাত করে চলে যায়। কুসুমা মৃদু গলায় দরজার কাছে যে বলে, ভাবি, সুস্থ লাগলে আমাকে নক দিয়েন, আমি খাবারটা নিয়ে আসব। আপনি বিকেল থেকে না খেয়ে রুমে বসেন। প্রায় 5 ঘন্টা যাবৎ রুমের ভিতরে, আপনি দম বন্ধ হয়ে আসতে পারে। প্লিজ আমাকে নক দিয়ে। নাজিবা কান্নার কারণে নীরবে ঘুমিয়ে পড়েছে। তার মন মস্তিষ্ক আজ যেন ক্ষয় হয়ে গিয়েছে। কোনো অনুভূতি কাজ করছে না তার মনে। কুসুমা না ঘেটে আকবরের কাছে চলে যায়। অফিসের সময়ের ঘটনা।
নাজিবার চোখ অ্যাম্বুলেন্সের উপরেই পড়তেই সে পুরোপুরি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। তার শরীরে নিয়মিত ড্রাগের ফলশ্রুতিতে পুনরায় উন্মাদের মতো হয়ে উঠল। আজরাফের গলায় দাঁত বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে অফিসের এমপ্লয়ার্স অবাক হয়ে যায়। আজরাফ শক্ত করে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু তার গলায় ব্যথা বেড়ে যাচ্ছে। নাজিবার সুচলো দাঁত যেন আজরাফের গলায় গেঁথে যাচ্ছে। টপ টপ করে গলা বেয়ে রক্ত ঝরে পড়তে লাগে। এতেও হুঁশ নেই নাজিবার। সে তার মতো জোরে সোরে দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে আজরাফের গলা, যার দরুন সে আকবরকে ইশারা করে। আকবর ইশারা বুঝতে পেরে তৎক্ষণাৎ এমপ্লয়ার্সকে হলরুম থেকে বের করে যার যার কাজে যেতে বলে। তারা ভাবলো স্যার আর তার ওয়াইফ রোমাঞ্চকর সময় কাটাবে, এই কারণে যাওয়ার আদেশ করেছে। অনেকে তো বলেই ফেললো, হ্যাঁ স্যারও বউ পাগলা হয়ে গেছেন বোঝা যাচ্ছে। মেয়ে এমপ্লয়ার্স নিজেদের মতো ভাবাভাবি করে কাজে বসে পড়ে। অন্যথায় আজরাফের কাছ থেকে নাজিবাকে সরানোর চেষ্টা করে কুসুমা, কিন্তু লাভ হলো না। অতঃপর আজরাফ পকেট থেকে একটা মেডিসিনাল ইঞ্জেকশন বের করে রিভিশনের কাঁধে বসিয়ে দেয়। এর প্রতিক্রিয়ায় আস্তে ধীরে হুঁশ ফিরতে লাগলো নাজিবার। তার শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক হতে লাগলো। উন্মাদনা থেকে পুনরায় স্বাভাবিক জ্ঞানে ফিরল। সে খেয়াল করলো আজরাফ তার দিকে ছলছল দৃষ্টিতে চেয়ে আছে। এমন দৃষ্টির কারণ বুঝলো না। সামনে তাকিয়ে দেখলেও কেউই নেই, কিন্তু জানালার বাইরে তখনও অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে রাগের চোটে বলে ফেলে, ছি, আপনি এত খারাপ, আমাকে এতটা অপছন্দ করেন যে আজকের সুন্দর মুহূর্তে আমার খুশির সময়কে খুন করতে আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ কষ্ট লাগলো না? এতটা ঘৃণা করেন যে আমাকে পাগলাগারদে পাঠানোর জন্য বাইরে পাগলদের অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখেছেন। বাহ মিস্টার আফরাজ, আপনাকে ভালোবেসে আমি পাগলামি করেই গিয়েছি, আর আপনি তার বিন্দু পরিমাণও কদর করলেন না। জানেন, বিয়ের দ্বিতীয় দিনে আপনার রুমে হিসাবের খাতা পেয়েছিলাম, সেখানে সব কন্ট্রাক্ট নাম্বার লেখা ছিল। বিশ্বাস করুন, যখন সেই লিস্টে পাগল হাসপাতালের কন্ট্রাক্ট নাম্বার লেখা ছিল, এক মুহূর্তের জন্য মন চাচ্ছিল আপনাকে খুন করে পালিয়ে যাই। তবুও নিজেকে বুঝ দিয়েছিলাম, আপনার মনে ভালোবাসা জিনিসটা বসাতে পারলে আজীবন আপনার মাঝে আবদ্ধ থাকব, এ যেন দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিলাম মনের মাঝে। কিন্তু এখন মনে হচ্ছে না আপনি মন থেকে হৃদয়হীন। আপনি কখনো আমার আফাজ হতেই পারবেন না। শেষের কথা আর্তনাদে ফেটে পড়ে নাজিবা। উন্মাদনা কমলেও রাগের বশে আজরাফের দেওয়া পরনের শাড়িটা ছিঁড়তে লাগলো। আকবর এতক্ষণ যাবৎ নাজিবা ভাবির করুণ কথা শুনছিল, কিন্তু এখন যে কাণ্ড করছে এতে সে লজ্জায় অন্যদিকে ফিরে যায়। আজরাফ হাত মুঠোবদ্ধ করে নিজের কোট খুলে নাজিবা শাড়ির উপরে পেঁচিয়ে দেয়। নাজিবা দেখে চিল্লিয়ে নিজেকে সরাতে নিলে ঠাস করে একটা চর বসিয়ে দেয় তার গালে। নাজিবার মাথা ঘুরে ওঠে। এতটা ধকল তার ছোট্ট মস্তিষ্ক সইতে পারল না। শরীর অবশ্যই পড়তে দিলে আজরাফ সন্তর্পণে পাজাগুলো করে নেয়। তার নিশ্চুপতায় আকবর অনেকটাই অবাক। সে কেন নাজিবা ভাবির কথায় জবাব দিল না? কোনো ঘাপলা অবশ্যই আছে। আজরাফ উচ্চ আওয়াজে তার ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। ড্রাইভার চটজলদি গাড়ির দরজা খুলে দেয়। গাড়ির পেছনের সিটে নাজিবাকে বসিয়ে দিয়ে তার পাশে বসে পড়ে। কারোর সাথে কোনো কথা না বলে ড্রাইভারকে বাসার মধ্যে নিয়ে যাওয়ার আদেশ করে। ড্রাইভার মাথা নেড়ে তৎক্ষণাৎ গাড়ি চালু করে। আকবর ও কুসুমা গাড়ি যাওয়ার দিকে তাকিয়ে রইল। আকবরও মনে মনে কিছু একটা ভাবল। কুসুমাকে বলে, চলো বউ, বাসায় যাই। পরিস্থিতি স্বাভাবিক হলে নাজিবা ভাবির সঙ্গে কথা বলিও। কুসুমাও স্বামীর কথা সায় দেয়। তারা অন্য আরেক গাড়িতে উঠে পড়ে। বাসার মধ্যে নাজিবাকে বিছানায় শুইয়ে দিয়ে ওয়াশরুমে গেল আজরাফ, কিন্তু নাজিবার জ্ঞান ফিরতেই খেয়াল করে সে তাদের স্বামী স্ত্রীর রুমে আছে। বিরক্ত আর কষ্টে উঠে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় নাজিবা। তার রুমে অ্যাটাচ ওয়াশরুমে ঢুকে পড়ে। আজরাফ মাথা মুছতে থেকে আয়নার সামনে এসে দাঁড়িয়ে যায়। আয়নার পাশে স্ট্যান্ডে রাখা পরনের পোশাক পরে নেয়। গলার যে পাশে নাজিবা কামড়ে দিয়েছিল সেখানে মৃদু স্পর্শ করে হেসে দেয়। বিড়বিড়িয়ে বলে, তুমি ময় হৃদয়াঙ্গন বেবিজান। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ব্যথোপশমের ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। বক্সটি জায়গা মতো রেখে বিছানার দিকে তাকিয়ে দেখে নাজিবা নেই। ধপ করে মাথা গরম হয়ে যায় তার। বুঝতে পারল মেয়েটা তার কথা না শুনেই নিজের রুমে চলে গিয়েছে। দ্রুত পায়ে বিবিজানের রুমের দিকে গেল।
নাজিবা তার পরনের ভারী শাড়িটা ব্যালকনিতে মেরে দিয়ে ঢিলেঢালা 3 পিস পরে নেয়। মুখ মুছে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বুঝতে নিলে আজরাফের রাগান্বিত গলা শুনে ভয় পেয়ে যায়। গলা শুকিয়ে গেল তার, তবুও সে দরজা খুলবে না। বিড়বিড়িয়ে বলে, আপনি বেঈমান জামাই, আপনি বেঈমান। আমাকে ঘৃণা করলে বলে দিতে পারতেন, আমিই দূরে সরে যেতাম। এভাবে আয়োজন করে পাগলাগারোতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স তো ডাকার দরকার ছিল না। আজরাফ দরজায় বাড়ি দেয়। নাজিবা চুপ থাকলো না, কড়া গলায় বলে, চলে যান আপনি প্লিজ। আপনার চেহারা অবধি দেখতে মন চাইছে না। এত এত পাগলামি পনার এই দাম দিলেন? বাহ, ভালোই। আমিও আজ থেকে আপনার ধারে কাছে ঘেঁষবো না। প্লিজ চলে যান, না হয় আমি আমার ক্ষতি করে ফেলবো। হাত থেমে যায় আজরাফে। মেয়েটা তার মনে এত ক্ষোভ জমিয়ে রেখেছে। বাড়ি দেওয়া থামে নম্র গলায় শুধায়, দেখো বিবিজান, রাগ করলে তো হেরে গেলে। কি হয়েছে, কি দেখলে কিছু জিজ্ঞেস করব না, শুধুই বলছি দরজা খুলো, তোমাকে আমাদের রুমে নিয়ে যাব। জলদি দরজা খুলো। আপনি কি যাবেন নাকি আমি নিজের? ধমকে উঠে আজরাফ চিল্লিয়ে বলে, হ্যাঁ মেয়ে, নিজের জীবনকে সস্তা পেয়েছিস? বারে বারে নিজের জীবন নেওয়ার হুমকি দিচ্ছিস? হয় দরজা খুল এখনই, তোর জীবন আমি নিচ্ছি। আদর করে করে বাদর বানিয়েছি দেখে মাথার উপর চড়ে বসেছিস। ইচ্ছে তো করছে তুই গালে ঠাঁটিয়ে চড় বসিয়ে দে। বেয়াদব মেয়ে, তুই এক্ষুনি দরজা খোল, আজ তোর রেহাই নেই। রাগে গজগজিয়ে পুনরায় দরজা আঘাত করে আজরাফ। এবার নাজিবা ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগে। তার কান্নার শব্দ দরজার বাহিরে অবধি যাচ্ছে। কান্নার শব্দ শুনে আজরাফ কপালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। পুনরায় বলেও নাজিবাকে রাজি করানো গেল না। তাবাসসুম ক্লাবে বসে তার মাকে লাগাতার ফোন দিয়ে যাচ্ছে, তবে কোনো সাড়া না পেয়ে রাগে ফোনটাই সুইচ অফ করে দিল। ওয়াইনের গ্লাস ধরে ড্রিঙ্ক করতে থেকে সেই সময়ের কথা ভাবতে থাকে যখন আজরাফের ওয়াইফ তাকে সবার সামনে অপমান করে। সে তাদের দাঁত চেপে ফোন বের করে টিকিট বুকিং দেয়, কিন্তু কাপলস টিকিটের সাথে তাবাসসুম নিজের জন্য সিঙ্গেল টিকিট বুকিং দেয়। খুব মিশ্রিত গলায় বিড়বিড়িয়ে বলে, তোকে আমি শান্তিতে সংসার করতে দেব না। এবার যা আগুন লাগার লাগবে তোর হানিমুন ট্যুরে। যখন নিজের হাজবেন্ডকে আমার বুকের মধ্যে মুখ গুজে থাকতে দেখবি, তখন তোর চোখে মুখে যে কষ্টটা ভেসে উঠবে, সেই কষ্টের উল্লাস বানাবো আমি। জাস্ট ওয়েট বেব। টিকিট বুকিং শেষে আকবরকে ইমেল পাঠিয়ে দেয়। ওয়াইনের গ্লাসে পুনরায় চুমুক দেয়। হঠাৎ কাঁধে কাঁধে স্পর্শ পেয়ে মুখ ঘুরিয়ে দেখে। দাহাব এহসানকে সামনে দেখে কামুক হাসি দিয়ে বলে, আরে আমার কি নেশা ধরেছে যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন? দাহাব এহসান আপাতত কামনার মন মেজাজে নেই, তাই তিনি নিবিড় গলায় তাবাসসুমের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জিজ্ঞেস করেন, মা, তুমি কি নাজিবের খবর পেয়েছো? তোমার মা যে বলেছিল খুঁজে দেখতে, জানতে পেরেছো কোনো কথা? চাচার কথায় কোনো ভ্রুক্ষেপ নেই তাবাসসুমের মধ্যে, বরং সে আয়েসে ড্রিঙ্ক করে যাচ্ছে। দাহাব এহসানের রাগ লাগছে মেয়েটার উপর। এত ভাবলেশীন হয়ে বসে আছে কেমনে মেয়েটা, বুঝতে পারছেন না তিনি। তাবাসসুম ওয়াইনের গ্লাসের শেষ অংশটুকু এক চুমুকে খেয়ে নেয়। নেশাগ্রস্ত দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে থাকে। বলে, নাজিবা, রাইট? I think I found her, but I'm not sure if she is real Najiba or not, because she is Mrs. Najiba Asraf Fahim. কথাটি দাহাব এহসানের কানে বজ্রপাতের ন্যায় লাগলো। তিনি থমকে দাঁড়িয়ে রইলেন। ওয়েটারকে এক গ্লাস ওয়াইন দিতে বলেন। তার কথা মতো ওয়াইন সার্ভ করা হলো। এক চুমুকে শেষ করে ফেললেন তিনি। গম্ভীর গলায় তাবাসসুমকে বলেন, মেয়ের ছবি দেখাতে পারবি? তাকে দেখতে চাই আমি, তার চেহারা আদল না দেখলে বুঝবো না। তাবাসসুম ভ্রু কুঁচকে বলে, উফ চাচ্চু, ক্লাবে দাঁড়িয়ে ওই কোনো না কোনো নাজিবার ব্যাপারে জানতে চাইছো। কে এই নাজিবা? মাকে আস করলেও বলে না। আপনি না হয় বলে দিন। দাহাব এহসান তীক্ষ্ণ নজরে তাবাসসুমের চোখের দিকে তাকিয়ে বলেন, তোর সৎ মামাতো বোন, আমার সৎ নাতনি। ছোট বাক্যের কথাটি শুনে চোখ বড় বড় হয়ে যায় তাবাসসুমের। গলা দিয়ে কোনো বাক্য বের করতে নিলে হাসতে লাগলে দাহাব এহসান নিজের শার্ট টান টান করে অন্য আরেকটি ওয়াইনের গ্লাস নিয়ে চুমুক দেন। তাবাসসুমের গ্লাসের সাথে চিয়ার্স করে নিজের মতো ড্রিঙ্ক করতে থাকে। বলেন, আরে বাবা, মজাও দেখি বুঝিস না।
তাবাসুমও হেসে ফেলল। সে ভেবেই নিয়েছিল তার চাচা সত্য বলছে, কিন্তু মজা বলায় সেও আর পাত্তা দিল না। এদিকে দাব এহসান ড্রিঙ্ক করার মাঝে আর চোখে তাবাসুমের দিকে তাকিয়ে রইলেন। তিনি নিজের মনে এক বিশ্রী ফোন দিয়াটেন। ড্রিঙ্ক করার মাঝে গলা ছেড়ে তাকে জিজ্ঞেস করেন, তুই আজ হঠাৎ ক্লাবে কেন? তোর তো এ সময় অফিসে থাকার কথা। আর বলিও না চাচ্চু, ওই আশরাফের বউয়ের কারণে আজ অফিসের স্টাফদের সামনে অপমানিত হতে হয়েছে। আশরাফ আমার পক্ষ নিল না, অথচ এক টাইমে এই ছেলেই আমি বলতে পাগল ছিলাম। এখন দু চোখেও দেখতে চাই না। আমিও আমার শোধ উঠাবো চাচ্চু। আশরাফের কাপলস হানিমুন স্যুটের বুকিংয়ের জন্য দায়িত্ব আমাকে দিয়েছে, এরই সুবিধা উঠাবো আমি। আমিও তাদের সঙ্গে যাব, একা। শেষের কথায় বাঁকা হাসেন দাহাব এহসান। শয়তানি বুদ্ধি এটেই তাবাসুমের হাত ধরে বলেন, শোন, একা নয়, বরং তোর সিঙ্গেল বুকিং রিমুভ করে আমার সঙ্গে নাম মিলিয়ে কাপল বুকিং দে। তাবাসুম চকিত নজরে চাচার দিকে তাকায়। লোকটা কি পাগল হয়ে গেল কিনা বুঝল না। সে আমতা আমতা করে বলে, চাচ্চু এইটা কিভাবে সম্ভব? কোথায় আপনি আর কোথায় আমি? দিস হানিমুন ইজ অনলি ফর ম্যারিড কাপলস। তাতে কি, তোর আর আমার জন্য ফেক পেপারস রেডি করে জমা দেব, দ্যাটস ইট। কারণ তুই সিঙ্গেল গেলে সেখানকার ম্যানেজার সন্দেহ করতে পারে। আমি গেলে বলবি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিস। চাচার কথাগুলো তাবাসুম খানিক সময় নিয়ে ভেবে দেখল। আসলেই একা গেলে সে তার প্ল্যানে সফল হতে পারবে না। অতএব চাচার কথায় রাজি হয়ে যায়। চাচার সাথে হাত মিলিয়ে বলে, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আপনিও বিনিময়ে আমার ব্যাংকে 40,000 টাকা পাঠিয়ে দিবেন। দাব এহসান হেসে মাথা নেড়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাবাসুমকে। সে বুঝতেও পারেনি এই ব্যাপারটা যে তার চাচা তাকে শুধুমাত্র গুটি হিসেবে ব্যবহার করবেন। ওয়াও বিবিজান, তুমি আমাকে আদর করতে ওয়াশরুমের ভেতর অবধি চলে এলে, কিন্তু না বলে কেন আসলে? আমারও লজ্জা আছে তো নাকি? তুমি শাড়ি লেপটে দাঁড়িয়ে আছো আর আমি খালি গায়ে শুধু ট্রাউজার পরে আছি। তুমি চাইলে শাড়িটা খুলে ফেলতে পারো, এমনি তোমার জিরো ফিগার দেখি না অনেক দিন। চর খেতে চাইছেন আপনি? আবল তাবল কথা বন্ধ করুন। এখান থেকে আমি আমার জিনিস নিতে এসেছি। জিনিস? কোন জিনিস? আজরাফ আন্দাজ করতে পেরেও চুপ করে রইল। সে জানে তার বেবিজান কোনো জিনিসের কথা বলছে। নাজিবা আমতা আমতা করে বলে, আপনাকে বলবো কেন? বের হন একটু, আমি জিনিসটা নিয়ে যাওয়ার পর আসেন প্লিজ। আজরাফ কথাটা শ্রবণ করেও ধীর পায়ে বেবিজানের নিকট এগিয়ে যেতে লাগলো। স্বামীকে কাছে আসতে দেখে বুক ধরফড়িয়ে ওঠে নাজিবার। আজ 5 দিন পর সে তাদের স্বামী স্ত্রী রুমের মধ্যে এসেছে। এতদিন খুব সতর্কে এড়িয়ে চলেছিল আজরাফকে, কিন্তু আজ গোসল করার সময় তার খেয়ালে এলো তার একটা গোপন জিনিস আজরাফের রুমের ওয়াশরুমের থেকে গিয়েছে। মনে মনে ঠক গেলে এতদিন আজরাফ খুব রাগারাগি করেছে একটিবার কথা বলার জন্য। সেই তাকে পাত্তাই দেয়নি। আজ জিনিসটা জরুরি না হলে সে মোটেও রুমটির আশেপাশেও ঘেঁষত না। কিন্তু সে এক ব্যাপারে আশ্চর্য হলো বটে। আজ তাকে দেখেও কেন আজরাফ স্বাভাবিক? বিবিজানের মুখে সন্নিকটে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরে আজরাফ। নাজিবা চোখ বুজিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। মেয়েটা নিজেকে রবোটিকভাবে প্রদর্শন করছে। আজরাফের বুক জ্বলছে। মেয়েটা তাকে ভালোবেসে পাগলামি করে বেড়ায়, অথচ ভালোবাসার মানুষটির অন্তর অবধি বুঝতে পারে না। এই নিদারুণ কষ্টের সমীপে নিজেকে শক্ত রেখে হাসি মাখা মুখে চেয়ে আছে তার বেবিজানের দিকে। প্রণয়ী গলায় আওড়ায়, কিছু দেখা দৃশ্য সত্য হয়, আবার কিছু দেখা দৃশ্য মিথ্যে হতে কতক্ষণ? সব দেখাই সত্য নয়, সেটা তুমিও জানো, আমিও জানো। তুমি নিজে আমাদের মাঝে যে দূরত্ব টেনেছো না, সেটার ইতিও তুমিই টানবে। তফাৎ থাকবে, ইতি টানলেও আমাকে নাও পেতে পারো। শেষের বাক্য থমকানো দৃষ্টিতে চেয়ে তাকায় নাজিবা। মুহূর্তে তার চোখ জোড়ায় জল জমে গেল। মুহূর্তে তার চোখ জোড়ায় অশ্রু জমে গেল, কিন্তু সে অশ্রু মুছল না আজরাফ। কখনো কখনো চোখের অশ্রু মেটাতে নেই, মনের জোরে অশ্রু ছড়িয়ে ফেলা ভালো। এতে যদি স্বস্তি মেলে তবে ক্ষতি নেই। নাজিবা মুখ খুলতে দিলে আজরাফ সন্তর্পণে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। লজ্জা পেল নাজিবা। প্যাকেটটা হাতে নিয়ে কাঁচামাচা করছে, যেন তার স্বামীর চোখে এই প্যাকেটটি পড়ায় লজ্জায় সম্মুখীন হতে হলো। ব্যাপারটা
ব্যাপারটা বিরক্তিকর লাগলো আজরাফের। বিবিজানের কাছ থেকে দূরে সরে আয়নার সামনে এসে দাঁড়ায়। চিরুনি দিয়ে চুল আছড়ে গম্ভীর গলায় বলে, শোনো বিবিজান, এমনি তো আর তোমার স্বামী হইনি। তুমি না হয় না বুঝলে আমার অন্তরের কথা, আমি তো বুঝি। 5 দিন দূরে থেকেছো, এর মানে এই নয় যে কোনো কিছুই আমার চোখে পড়েনি। গতকাল রাতে যে তোমার পেট ব্যথা করছিল, একবার জানালে কি তোমাকে পাগলাগারোতে রেখে আসতাম? যত সব ফালতু ভাবনা তোমার। থাক এখন, এখানেই ফ্রেশ হও। এই প্যাকেটটা নতুন, তোমার ব্যাগে থাকা প্যাকেটে কোনো প্যাডই ছিল না, তাই সকালে তোমার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি। কথাটুকু বলে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় আজরাফ। নাজিমা নিশ্চুপ রইল। হ্যাঁ, তার পিরিয়ডের কারণেই সে তাদের রুমে এসেছিল। গতরাতে কোনোভাবে একটা প্যাড কুসুমভাবে থেকে নিয়ে নিয়েছিল। এখন আবারও চা মানে সরু দৃষ্টিতে তাকানো, তাই নিজ দায়িত্বে এসেছিল প্যাডের প্যাকেট নিতে। এসেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়, কেননা সে বেডরুমে আজরাফকে না দেখতে পেয়ে ভেবেছিল সে অফিস থেকে ফেরেনি। খুশ মনে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। যেই না সামনে তাকালো থমকে দাঁড়িয়ে যায়, কারণ ওয়াশরুমে আয়নার সামনে উদাম শরীরে ট্রাউজার পরে দাঁড়িয়েছিল আজরাফ। হাতে তার রেজার মেশিন, যা অফ করা ছিল। বলতে গেলে তখনও সে অন করেনি। আজরাফের মুখ দেখে বোঝাই যাচ্ছিল সে ভীষণ খুশি হলো তাকে দেখে। পরক্ষণেই তাকে উদ্দেশ্য করে বলে,